আমাকে যে দৌড় দিতে হবে সেই সেন্স আমার কাজ করছিল না। নিশ্চিত আমাকে মেরে ফেলার টার্গেট নিয়েছিল তারা, এবং সেভাবেই আমাকে আঘাত করা হচ্ছিল। প্রায় কয়েকশো বাঁশের আঘাত আমাকে করা হয়েছে, এবং তারা বারবার চেষ্টা করছিল আমি যেন মাটিতে পড়ে যাই। তারা আমাকে ফেলানোর চেষ্টা করছিল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রায় এক সপ্তাহ পরে আবার অফিসে ফিরলাম। অফিস শুরু করলাম আজকে, শুক্রবার। এর মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে মিরপুরে সেদিন আমার সাথে কি ঘটেছিল, আমার সাথে থাকা ক্যামেরাম্যানের সাথে কি ধরনের রোমহর্ষক ঘটনা ঘটেছিল, কিভাবে আমরা বেঁচে ফিরলাম, সেই অভিজ্ঞতা অনেকে শুনতে চেয়েছেন। আজকে সেটাই বলবো খুব অল্প সময়ের মধ্যে। তার আগে এই 7 দিনে আমাদের আম, যারা খোঁজ খবর নিয়েছেন, বিশেষ করে আমার যারা খোঁজ খবর নিয়েছেন, প্রতিনিয়ত ফোন করেছেন, কেমন আছি এখন সেসব খোঁজ খবর নিয়েছেন। অনেকে হসপিটালে গিয়েছেন দেখা করতে, অনেকে বাসায় এসেছেন দেখা করতে এই কারফিউর মধ্যেই। সবার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মামা, যিনি সবার আগে ছুটে এসেছিলেন। আমার ফ্রেন্ড মামুন, অ্যাডভোকেট মামুন, তিনি ছুটে এসেছেন সাথে সাথেই, খবর শোনার সাথে সাথে। এরপরে আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব আমাকে উদ্ধার করেছেন এসে মিরপুর থেকে, তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা ভিশনের নিউজের যিনি অভিভাবক, আমাদের সবার প্রিয় ডক্টর আব্দুল হাই সিদ্দিকী ভাইয়া, এবং অ্যাডমিনের যারা আছেন, যারা গিয়েছিলেন, আমাকে দেখেছিলেন, খোঁজ খবর নিয়েছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আরেকটা বিষয় একটু বলে নিতে চাই। অনেকে ভুল বুঝেছেন যে বাংলা ভিশনে স্ক্রলে গিয়েছে মামুন আব্দুল্লাহ এবং লিটন খান আহত হয়েছেন, এবং নিহত হয়েছেন ঢাকা টাইমসের মেহেদী হাসান। অনেকে এটা পড়তে গিয়ে ভুল বুঝেছেন। তারা ভেবেছেন হয়তোবা মামুন আব্দুল্লাহ মারা গিয়েছেন, এমনটি বুঝেছেন। আমাকে গ্রাম থেকে অনেকেই আমার বাসায় ফোন দিয়েছেন, আমার আম্মুকে ফোন দিয়েছেন, আমাদের বাসায় খোঁজ খবর নিয়েছেন যে মৃত্যু তো মানুষের আছেই, যে কোনো সময় মানুষকে মারা যেতে হবে। মৃত্যু তো জন্ম নিলে অবশ্যই তার মৃত্যু হবে। এবার একটু বলি সেদিন কিভাবে বেঁচে ফিরলাম আপনাদের মাঝে। আমাদের যে প্রাথমিক কাজ, সাংবাদিকদের যে কাজ, খবর সংগ্রহ করা, সেই খবর সংগ্রহ করতে সেদিন 18 জুলাই আমরা মিরপুরে গিয়েছিলাম, আমি এবং আমার ক্যামেরাম্যান এবং আমার ড্রাইভার সহ। সেদিন আমরা 60 ফিট হয়ে মিরপুর ঢোকার চেষ্টা করেছিলাম। যখন আমরা 60 ফিট অতিক্রম করে মিরপুরের দিকে যাচ্ছি, 60 ফিটে আমরা গাড়িটা রেখে গিয়েছি, সেখানেও আমরা কোনো প্রকার বাধার সম্মুখীন হইনি। কিন্তু 60 ফিট অতিক্রম করে যখন আমরা মিরপুর ফলপট্টি দিয়ে মিরপুর 10 নম্বরের দিকে যাওয়া শুরু করেছি, যখন আমরা মিরপুর 10-এর মোড়ের কাছাকাছি, আমার সহকর্মী লিটন খান ক্যামেরা দিয়ে ফুটেজ নিচ্ছিল, তখন একদল সন্ত্রাসী এসে প্রথমে আমাকে হামলা করে, আমাকে মারধর শুরু করে, আমার হাত থেকে আমার বুমটা কেড়ে নেয়। সাথে সাথে আমি লিটন খানকে ডাকলাম এবং লিটন খানকে বললাম তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, কারণ তারা আমাদের উপর অ্যাগ্রেসিভ হচ্ছে, আমাদেরকে মারার জন্য তারা বারবার ছুটে আসছে। তাদের হাতে লাঠি সোঁটা যা ছিল সব দিয়ে আমাদেরকে মারা শুরু করছে। আমরা সেই মিরপুর 10 থেকে মায়ের খেতে খেতে ফলপট্টি আসলাম। আমাদেরকে ইচ্ছা মতো মারা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে বলে রাখি যে আমার মাথায় হেলমেট ছিল এবং বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, এজন্য মাথা এবং বুকে আঘাত লাগেনি। তারা আমাদের এই হাতের চারপাশ দিয়ে, মানে যেখানে যেখানে খোলা ছিল সেখানে সেখানে তারা পিটিয়েছে লাঠি দিয়ে। এই হাতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম কালো জখমের দাগ। এখনো থেতলে গেছে মাংসগুলো, এখানকার মাংসগুলো। আমি 7 দিন পর্যন্ত, এখন পর্যন্ত এদিকে শুইতে পারি না, এদিকে ফিরে শুইতে পারি না। দুই পাশে একদম কালো জখম হয়ে আছে, মাংসগুলো একদম পুরো থেতলে যাওয়ার মতো অবস্থা। সাপের মতো যেভাবে পিটায় সেভাবে আমাদেরকে পিটিয়েছে। বিশেষ করে একটা বিষয় এখনো আমি চোখ বন্ধ করলে আমার চোখে ভাসে, সেটা হচ্ছে যখন আমাকে পিটাচ্ছিল মনে হচ্ছিল যে আমরা গ্রামে ওই যে টিনের ঘরে যখন শিলাবৃষ্টি পড়ে যেরকম ধূপ ধাপ শব্দ হয়, আমার মাথায় মনে হচ্ছিল সেরকম শব্দ হচ্ছিল। বড় বড় ইটের খোয়া দিয়ে আমাদেরকে ঢিল মারা হচ্ছিল।
এবং বাঁশ দিয়ে আমাদেরকে পিটানো হচ্ছিল। আমার মাথায় কমপক্ষে 100 থেকে 150 বাঁশের বাড়ি লেগেছে এবং আমার হেলমেটটা প্রায় ভাঙার মতো অবস্থা হয়ে গিয়েছে এবং বুকে বুলেট প্রুফ থাকায় বুকে বাড়ি লাগেনি, কিন্তু আমার এই হাত একদম জখম করে ফেলা হয়েছে। আমার পায়ের রান থেকে শুরু করে পা পর্যন্ত জখম করে ফেলা হয়েছে। নিশ্চিত আমাকে মেরে ফেলার টার্গেট নিয়েছিল তারা এবং সেভাবেই আমাকে আঘাত করা হচ্ছিল। প্রায় কয়েকশো বাঁশের আঘাত আমাকে করা হয়েছে এবং তারা বারবার চেষ্টা করছিল আমি যেন মাটিতে পড়ে যাই। তারা আমাকে ফেলানোর চেষ্টা করছিল। ফেলাইতে পারলে আমার তখনই মনে হচ্ছিল আমি যদি পড়ে যাই তাহলে আমাকে সাপের মতো পেটাবে এবং নিচে ফেলে আমার উপর দাঁড়িয়ে নৃত্য করবে। তারা এত অমানবিক। যখন আমি চিন্তা করলাম আমি তো মারা যাবই, কিন্তু আমি যদি পড়ে যাই তাহলে তো আমার মৃত লাশের উপরে তারা নৃত্য করবে। এরপরে আল্লাহ কেন জানি আমার মাথায় একটু সেন্স কাজ করলো। আমি একটা দৌড় দিলাম। আমি দৌড়ও দিতে পারছিলাম না। আমি তো ভাবছিলাম যে আমি তো মনে হয় মারাই যাব। আমাকে যে দৌড় দিতে হবে সেই সেন্স আমার কাজ করছিল না। আমি এক পর্যায়ে দৌড় দিলাম একটা গলির মধ্য দিয়ে। সেই গলির মধ্যে দৌড়াতে দৌড়াতে একটা টিন শেড বাসায় দেখি একটা ঘর খোলা, একটা দরজা খোলা। সেই দরজা দিয়ে ঢুকলাম, দেখি একটা লোক শুয়ে আছে। আমি তাড়াতাড়ি দরজাটা লাগাই দিয়ে বললাম, ভাই আমাকে বাঁচান, যেমনি হোক আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে ওরা। পরে সেই লোক বলল, কি হয়েছে কি হয়েছে? পরে আমি বললাম যে ভাই একটু চুপচাপ থাকি। দেখি এর মধ্যেই তারা কয়েকজন পেছনে পেছনে আসছে। এই কোথায় 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 গেল, আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। পরে সেই লোক বলল, আপনি এখানে থাকেন নিশ্চিন্তে, কেউ কিচ্ছু করবে না। আমার চিন্তা হচ্ছে যে আমাকে যেভাবে পিটিয়েছে আমি তো দৌড় দিয়ে পালাইতে পারছি, কিন্তু আমার ক্যামেরাম্যানকে হয়তোবা তারা শোয়ায় ফেলছে। শোয়ায় ফেললেই সে আর উঠতে পারবে না, তাকে পিটায় মেরে ফেলবে যেভাবে পেটাইছে তারা। এবং তার হাতে ক্যামেরা ছিল। ক্যামেরাটা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে 2 হাত একদম পঙ্গু করে দেওয়া হয়েছে তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য। কিন্তু সে তার ক্যামেরা ছাড়ে নাই। বাট আমার হাতে যে প্রায় লক্ষ টাকার দামের মাইক্রোফোন ছিল সেটি তারা ছিনিয়ে নিয়েছে এবং আমাকে আঘাত করতে পেরেছে। এরপর আমি সেখানে অনেকক্ষণ ছিলাম। এরপরে অফিসে ফোন দিলাম। অফিস আমাকে আশ্বস্ত করলো, সাথে সাথে মহিবুল্লাহ মহিব ভাইকে পাঠালো। আমাকে গিয়ে মহিবুল্লাহ মহিব সেখান থেকে উদ্ধার করে অভয় দিল যে বাইরে আর কোনো লোক নেই, তুমি এখন যেতে পারো। এজন্য আমি তার সাথে গেলাম। প্রথমে হসপিটালের দিকে যাওয়া শুরু করলাম, কিন্তু হসপিটাল দেখি বন্ধ। মিরপুর 10-এর একটি হসপিটাল ছিল। সেখান থেকে আমরা আমাদের অফিসের গাড়িতে করে আহ অফিসের দিকে চলে আসলাম। অফিসের নিচে অসংখ্য মানুষ আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদেরকে দেখার জন্য। আমরা সেখান থেকে পাশের হসপিটাল পদ্মা হসপিটালে চলে গেলাম। সেখানে এমার্জেন্সি না থাকায় আমরা আমাদের আব্দুল হাই সিদ্দিকী স্যার আমাকে এবং লিটন খানকে সাথে করে নিয়ে গেলেন সেন্ট্রাল হসপিটালে। সেখানে তিনি নিজে থেকে অপারেশন থিয়েটারে নিজে থেকে আমাদের সবকিছু তদারকি করলেন। আমাদের সেখানে এক্স-রে করা হলো, আমাদের যেখানে জখম হয়েছে সেসব জায়গায় ড্রেসিং করা হলো। শেষ পর্যন্ত উনি আমাদের সাথে ছিলেন এবং ধন্যবাদ দিতে চাই আমাদের অ্যাডমিনের অনেক ভাই সেখানে কষ্ট করেছেন আমাদের জন্য, সার্বক্ষণিক আমাদের পাশে ছিলেন। এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি, কিন্তু আমি এই 7 দিন ঘুমাতে পারিনি। ঘুমাইলেই আমার চোখের মধ্যে সেইটা ভেসে ওঠে যে আমাকে সবাই পেটাচ্ছে। ঘুমের মধ্যে আমার মনে হয় যে আমাকে মনে হয় সাপের মতো আবার সে পেটাচ্ছে সবাই। আমি ঘুমাতে পারছি না। পরিশেষে বলতে চাই, এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যেসব মায়ের বুক খালি হয়েছে, তাদের বেদনা বোঝার মতো আসলে কেউ নেই। যার যায় সেই কেবল বোঝে। আমি মাত্র আহত হয়েছি, তাতেই আমার পরিবারের যে অবস্থা, আমার মায়ের, আমার ওয়াইফের যে পরিমাণ কান্না, সেটি আমি দেখেছি। যাদের পরিবারের সন্তান চলে গিয়েছে সেসব মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিক এবং বাংলাদেশ আবার সুস্থ হোক, বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক সেই কামনা করছি। সালাম আলাইকুম।